যে প্রতিবাদ করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে প্রাণ দিতে হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে মাথায় মামলা নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে, এবং তার পরবর্তীতে 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের পরেও আমরা কিন্তু অনেক ধৈর্য সহকারে আমাদের বসে আছি যে আমরা আমাদের সেই মানুষের সেই অধিকারটা ফিরে পাবো। যে ছেলেটি জন্মগ্রহণ করেছিল 18 বছর বয়স হয়েছে, সে কিন্তু ভোট দেওয়ার ক্ষমতা পেয়েছে, ভোট দেওয়ার সুযোগ পায় নাই। আমরা সেই আগামী দিনের প্রজন্ম, এখনকার যে তারুণ্যের উচ্ছ্বাস, সেই তরুণ সমাজকে তার বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে যাকে ইচ্ছা সে তাকেই ভোট দিক, এই ভোটটুকু সরকার আমাদেরকে দিক, আমাদের দাবি একটাই। কিন্তু বর্তমান সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা এসে বসে, তারা অনেক ধরনের একটু কেন যেন কেমন কেমন করতেছে। তারা মনে করতেছে যে যদি ইচ্ছা করা যায় আরো 2-4 বছর ক্ষমতায় থাকি না, কারণ চেয়ারটার তো খুব মানে তাদের খুব আশা। তাকে সহায়তা করতেছে আমাদের নতুন নতুন কিছু দল গঠন করেছে, তারা তাকে সহযোগিতা কিছুটা ভাবে পরোক্ষ ভাবেও করতেছে আমাদের দীর্ঘদিনের আন্দোলনে যারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু তাদের দলীয় পারফরমায়, দলীয় কাজে তাদের গণতন্ত্র নাই। বাংলাদেশ জামাতে ইসলাম তারাও কিন্তু কোনো সময় একটা কথা বলতেছে, আর একটা সময় আর একটা কথা বলতেছে। তারাও কিন্তু সঠিকভাবে ভোটের বিষয়ে সেইভাবে কথা বলতেছে না। কিন্তু জাতীয়তাবাদী দল একটি দেশের সবচেয়ে বড় সংগঠন হিসেবে তাদের দায়িত্ব থেকে এবং আগামী দিনে রাষ্ট্রের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখে, রাষ্ট্রের সকল সম্পদকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য এবং এই রাষ্ট্রের যে সার্বভৌমত্বকে সঠিকভাবে লালন করার জন্য, বিদেশি আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করার জন্য আমাদের একটি গণতান্ত্রিক রাষ্ট্র দরকার। কারণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত যদি প্রধানমন্ত্রী হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত যদি প্রেসিডেন্ট হয়, তাহলে তারই অধিকার থাকে যে কোনো প্রশ্নের, যে কোনো সিদ্ধান্তের মালিক তারা গ্রহণ করতে পারে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটি পারে না বলেই আজকে নতুন করে আমাদের দেশে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল তার এই নেতাকর্মীদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা সংখ্যায় যত হন না কেন, যতটুকুই হন না কেন, আপনাদেরও দায়িত্ব আছে। কারণ সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালের 18ই ফেব্রুয়ারি মানুষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথাগুলো একটু বলতে হবে। হ্যাঁ, আমাদেরকে মানুষের কল্যাণে কাজ করতে হবে, মানুষের বিপদে কাজ করতে হবে, আমাদের আচার আচরণ সংযত করতে হবে, যাতে এই এলাকার মানুষ আমাদেরকে যখন গণতন্ত্রের প্রশ্নে যখন ভোট দিতে যাবে তখন যেন আমাদেরকে ভোট দেয়। কারণ এই এলাকাটা আমাদের অনুকূল পরিবেশে আমাদের ধানের শীষের জন্য একটি ভালো আসন নয়। কারণ আমরা দীর্ঘদিন ধরে এখানে কোনো এমপি পাই নাই। এখানে বিভিন্ন রাজনৈতিক দল মিথ্যা আবেগকে কাজে লাগিয়ে এরশাদ সাহেব যখন ক্ষমতায় ছিল তখন আমরা তাকে সাপোর্ট করি নাই। এরশাদ সাহেব যখন ক্ষমতা থেকে চলে গেল আমরা তাকে সাপোর্ট দিয়ে একটি মিথ্যা আবেগকে কাজে লাগিয়ে এই এলাকাটাকে অনেক দূর আমরা পিছিয়ে ফেলেছি। এই এলাকাতে উন্নয়ন বলতে, এই এলাকাতে শিল্প কলকারখানা তৈরি করতে, এই এলাকার শিশু সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়া করতেছে তাদেরকে উপযুক্ত মানুষ হিসেবে তৈরি করতে, তাদেরকে বিভিন্নখানে ইনকামের সাথে জড়িত করতে আমাদের সেই রকম নির্দেশনা কেউ গ্রহণ করতে পারে নাই বা করতে চায় নাই। কারণ তারা আমাদের এই এলাকার সন্তান ছিল না। আমাদের দুর্ভাগ্য যে আমরা যে দলেই করি না কেন আমাদের একটা পরিচয় যে আমরা গঙ্গাচড়ার মানুষ। আমাদের যে দলেই আমরা করি না কেন আমাদের পরিচয় থাকবে যে আমি গঙ্গাচড়াবাসী। কিন্তু এই পরিচয়টুকু যখনই আমরা দিতে গিয়েছি তখনই আমাদেরকে শুনতে হয়েছে, ভাই তোমার দিকে মানুষ নাই, আর তোমার রংপুরের লোক কেমন করে এমপি হয়, আরে হাতিবান্ধা থেকে লোক আসে কেমন করে এমপি হয়,
তোমার হারা কাছ থেকে লোক আসি কেমন করে এমপি হয়, আর এক এলাকার তো এরকম হয় না। মানে এই কথাটা কিন্তু আমার সবসময় আমরা যেমন ঢাকার থাকি শোনা লাগে। এই শোনা লাগে বলেই আমরা 2004 সালে বলেছিলাম যে গঙ্গাচড়ায় আমরা ভাড়াটিয়ার লোককে দেখতে চাই না। এই জন্য আমরা বলেছিলাম যে ভাড়াটিয়া তারাও গঙ্গাচড়া বাঁচাও একটা সংগঠন করেছিলাম, সেই সংগঠনটার আমি সভাপতি ছিলাম। তো যে কোনো এইরকম কথা কার বিরুদ্ধে বলা হয়? এমপির বিরুদ্ধে বলা হয়। এরকম কথা কার বিরুদ্ধে? মন্ত্রীর বিরুদ্ধে চলে যায়। তখন এই লোকগুলা আমাদের উপর কিন্তু একটু কটু দৃষ্টি করে তাকায়। একজন এমপি একজন মন্ত্রী যদি কটু দৃষ্টিতে তাকায় তাহলে আমাদের কমরে কি অত জোর থাকে? ওই সময় কোনো সময় আমরা বড় আন্দোলন তৈরি করি, আবার কোনো সময় পিছিয়ে যায় চুপচাপ থাকি, বাবা আপাতত বাইচে থাকি। এইভাবে আজকে গঙ্গাচড়ে একটা ভালো দিক আসছে। যে ভালো দিকটা যে আমরা এতটুকু বুঝি যে যদি নির্বাচন হয় তাহলে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা অপ্রতিদ্বন্দ্বী, মানে এদের সাথে প্রতিযোগিতা করার মতো আর ইনশাআল্লাহ সামনে অন্য দল নাই। এটুকু বোঝা যায় ভাই। আমাদের মোট আসন হলো 300টা। 300টার মধ্যে আমাদের বিভিন্ন এলাকায় যদি আপনারা সবাই হিসাব করে দেখবেন যে অনেক আসন বিএনপি পায়, কিন্তু এই এলাকায় আমরা যদি বিএনপির কোনো এমপি তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের ওই উন্নয়ন করার, ওই ব্যতিক্রমমূলক উন্নয়ন করার, ওই পলিসি নির্ধারণমূলক উন্নয়ন করার, শিল্প কলকারখানা তৈরি করার, গ্যাস নিয়ে আসার, আমাদের যে অভিশাপ তিস্তা নদী, সেই অভিশপ্ত তিস্তা নদীকে আশীর্বাদে পরিণত করার যে পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে হবে, সেই পরিকল্পনা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই আমার প্রয়োজনে, আপনার প্রয়োজনে, আগামী প্রজন্মের প্রয়োজনে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রয়োজনে, নতুন যুব সমাজের প্রয়োজনে, যারা নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য গ্রামে গঞ্জে শহরে বন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে টেকনিক্যাল লেখাপড়া করতেছে, কাজ করতেছে, তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের সহযোগিতার পরিকল্পনা গ্রহণ করার জন্য, শিল্প কলকারখানা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন যে দলটি ক্ষমতার শীর্ষে থাকবে, যে দলটি রাষ্ট্র পরিচালনা করবে, সেই দলের এমপি তৈরি করা। ভাই এটা সত্য না মিথ্যা? আমি তাই আপনাদের কাছে অনুরোধ করি। অনেকে বলে যে এবারে নাকি তারাই ক্ষমতায় আসবে। আচ্ছা ভাই, তোমরা যে ক্ষমতায় আসবে চান, তোমার এমপি কয়জন? 86 সালে 3 জন, 91 সালে কয়জন? 91টা ভাই বলা তো যাবে না, কারণ 91তে দেশের প্রয়োজনে, আন্দোলন সংগ্রামের প্রয়োজনে আমরা তো 2-1টা সিট তোমার গুলা দিচ্ছি। তারপরে এককভাবে ভোট করলে তোমরা তো ওই 3টা 4টা 5টার বেশি যান না। তোমরা ফির মাইসেও বুঝাচ্ছে যে তোমরা এবার ক্ষমতা গেছে। তোমরা যদি ক্ষমতা যাবার পান, তোমার আদর্শ যদি ভালো থাকে, দলের নীতি যদি সঠিক থাকে, অবশ্যই জনগণ ভোট দেবে। তবে মিথ্যা কথা বলে জনগণকে ভুল পথে নেওয়া ঠিক হবে না। আপনি বলতে পারেন না যে আপনি আমাকে ভোট দেবেন, দিলে যদি আমরা ক্ষমতায় না যাই জান্নাতে আপনি অবশ্যই যাবেন, এই কথা কি কেউ বলতে পারে? তারা বলে, আপনারা ইউটিউবে সাক্ষী, আপনি বের করে দেখেন, তাদের হুজুররা বলতেছে যে জামাত ইসলামকে যদি ভোট দেন তাহলে ক্ষমতায় যাই আর না যাই আপনারা জান্নাতে যাবেন। এই কথা বলে আপনারা মানুষকে ভুল পথে নেবেন না। আপনি ইসলামের নামে দল পরিচালনা এমনিতেই করা যায় না, হাইকোর্টের নির্দেশনাও কিন্তু রয়েছে। আপনারা যে মার্কাটা নিয়েছেন দাঁড়িপাল্লা, রোজ কিয়ামতের মাঠে মহান আল্লাহ যে দাঁড়িপাল্লা দিয়ে আমাদের নেকি এবং বদি পরিমাপ করবে, সেই দাঁড়িপাল্লা প্রতীক দিয়ে আপনারা মুসলমান সাজতে চান, জান্নাতের টিকিট বাংলাদেশে বসে ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে মিথ্যা আশ্বাস দিতে চান। আপনারা বিশ্বাস করেন এদেশে, এই পৃথিবীর বুকে
যত মুসলমান দেশ আছে, কোন মুসলিম দেশে এই রকম ইসলামপন্থী জামাতি ইসলাম যে দলটি, সেই দলটিকে মুসলমান হিসেবে মুসলমান দেশগুলোকে সার্টিফিকেট দেবে না। কারণ এই ভারত যখন বিভক্ত হয়েছে 1947 সালের 15 আগস্ট, সেদিন আপনারা পাকিস্তান রাষ্ট্রকে মানেন নাই, আপনারা বিরোধিতা করেছিলেন। এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে 1971 সালে, সুদীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে হাজার হাজার মা বোন তার ইজ্জত হারিয়েছে। আমাদের ঘরের সেই সুন্দর বালিকাটাকে আপনারা জোর করে আর্মিদের হাতে তুলে দিয়েছেন, আর আজকে আপনারা সেই দেশের শাসনভার গ্রহণ করতে চান। আমি জানি না, আমার বিবেক কোনোদিন তাকে প্রশ্রয় দেয় না। এই দেশের মাটিতে দাঁড়িয়ে আজ পর্যন্ত জাতির কাছে আপনারা ক্ষমা চান নাই। যদি ক্ষমা না চান, অতীত কর্মকাণ্ডের কথা যদি আপনারা ক্ষমা না চান, সেই দেশে